ঝনঝনিয়ে একটা শব্দ হয় মেঝেতে কিছু পড়ার মতো। সাফা দ্রুত মেঝের দিকে তাকায়। মেঘার হাত ফসকে ময়েশ্চারাইজারটা পড়ে গেছে। কাচের ছোট জারটা ভেঙে তিন টুকরো হয়ে পড়ে আছে মেঝেতে। মেঘার পরবর্তী অভিব্যক্তি বোঝার জন্য ঝট করে পুনরায় ওর দিকে তাকালো সাফা। 2 কদম বাড়িয়ে বাহু টেনে ওকে নিজের দিকে ঘোরালো। মেঘা, কি হলো? মেঘা মুখ বিকৃত করে চোখ নামিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয় ঝাড়া মেরে। ভাঙা কণ্ঠ চড়াও করে বলে, আটকে আটকে। কিছু না, ছাড় আমায়। শুনেছিস আমি কি বললাম? শুনেছি। আর কিছু বলবি? বলার থাকলে বল, আর না বলার থাকলে চুপ করে থাক, নয়তো এখান থেকে যা। ডিস্টার্ব করিস না আমায়, আমার ভালো লাগছে না এসব। আমাকে একটু একা থাকতে দিবি প্লিজ। মেঘা, ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাইয়া এখন হসপিটালাইজড। মেঘা কিছু বলল না, সরে আসলো সামনে থেকে। টাওয়েল দিয়ে মুখ ঢেকে শুকনো মুখ মুছল, আবার ছটফট করলো। হাঁসফাঁস লাগছে, শ্বাসনালীতে শ্বাসরোধ হয়ে আসছে দলা পাকিয়ে। ওকে শব্দহীন তরপাতে দেখে সাফা শুনিয়ে বলল ধীর স্বরে, বাড়ির সবাই হসপিটালে গেছে, ভাইয়ার কন্ডিশন মেবি ভালো ন। প্লিজ টুকটুকি, চুপ কর, আমি শুনতে চাই না এসব। ওই লোকটার বিষয়ে কোনো কথা কর্ণপাত করতে চাই না আমি। আই হেট হিম, শুনে রাখ। আমি ঘৃণা করি তোর ওই ভাইয়াকে। ওনার কথা বলবি না আমার সামনে। শুনতে চাই না আমি ওই লোকটার নাম। প্লিজ আমাকে একটু একা ছাড়, আমি একা থাকতে চাই এই মুহূর্তে। ও, এটা তো আবার তোর ঘর। 5 বছর থাকার পর আগামীতে আর কয়দিনের অতিথি আমি এখানে। সরি, আমি বাহিরের লোক হয়ে মাতব্বরি করছি। তুই থাক তোর রুমে, আমি গেস্ট রুমে গেলাম। দম বন্ধ লাগছে আমার এখানে, আমি একটু একা থাকতে চাই। আসবি না আমার কাছে। কথা শেষ করে ছিন্ন ভিন্ন পায়ে ঘর হতে বেরিয়ে গেল। গেস্ট রুম সব দখল হয়ে গেছে মেহমান দ্বারা। কম অতিথি নেই বাড়িতে। মুখ গোল করে শ্বাস টানতে টানতে কোনো ঘর ফাঁকা না পেয়ে ছাদের দিকে ছুটল মেয়েটা। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ঝাপসা দেখল সবটা। এলোমেলো পায়ে হুমড়ি খেয়ে পড়তে নিল একবার, তবে নিজেকে সামলে নিল পরক্ষণেই। কোনো রকমে টাল সামলে উঠতে না উঠতেই দ্বিতীয়বার সিঁড়ির বাঁকে টাল হারিয়ে পড়তে সময় লাগলো না। হুমড়ি খেয়ে পড়ল উঁচু নিচু সিঁড়ির বাঁকে। ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ উঠল রুদ্ধ জবানে, তবুও দমল না রমণী। অবাধ্য মনের উচাটানে হু হু করে উঠল কোমল হৃদয়। ঘোলাটে চোখ দুটো ডান হাতের পিঠে মুছতে মুছতে হিতাহিত মতি শূন্য হয়ে পা দুটোকে টেনে তুলল খোলা ছাদে। আদ্রের গাড়িটা এলোপাথারি ছুটে গিয়ে সোজা থামল হসপিটালের সামনে। কোনো রকমে ব্রেক চেপে গাড়ি থামিয়ে তাড়াহুড়ো করে নামল সে। কোনো দিকে না তাকিয়ে না ফিরে দিক বিদিক হয়ে ছুটল ভেতরে। শিশির হতবম্ব, বিস্ময়ে পাথর মূর্ত হয়ে গেছে মেয়েটা। আদ্র ওকে এভাবে ফেলে চলে যাওয়ার সময় একবার ডাকলো ক্ষুণ্ণ আওয়াজ তুলে, স্যার। আদ্রের কানে পৌঁছায়নি ডাক। সে ছুটে গেছে ভেতরে। এদিকে গাড়িতে রেখে গেছে মেয়েটাকে। হসপিটালের 3 তলায় ভিড় জমেছে কবির পরিবারের সদস্যদের। করিডোর জুড়ে নিস্তব্ধতা। এতক্ষণ থেমে থেমে কান্নার আওয়াজে মুখরিত ছিল চারপাশ, এখন স্তব্ধ। যিনি কাঁদছিলেন তিনি ইতোমধ্যে দুবার জ্ঞান শূন্য হয়ে পড়েছেন কাঁদতে কাঁদতে। আইসিইউ এর পাশের কেবিনে ঠাঁই জুটেছে সেই কান্নারত ভদ্রমহিলার। আদ্র হাঁসফাঁস করে উঠল 3 তলায়। লিফটের অপেক্ষায় না থেকে সিঁড়ি বেয়ে ধরফরিয়ে উঠতে গিয়ে দম ফুরিয়ে যাওয়ার দলা। গলা শুকিয়ে গেছে আপন ভাইয়ের চিন্তায়। ঘন ঘন শ্বাস পড়ছে যুবকের। কেবিনের বাইরে বাড়ির সবাই উপস্থিত। হাঁটুতে কনুই ঠেসে 2 হাতে মাথা চেপে ধরে বসে আছেন তোফায়েল কবির, পাশেই তৌসিফ কবির। উদ্বেগাকুল হয়ে কেবিনের দরজার সামনে পায়চারি করছে শুভ্র। আদ্র এক ছুটে যায়, হাঁসফাঁস করে বলে, ভাইয়া ভাইয়া, রুডি। কি হয়েছে রুডির? শুভ্র মলিন চোখ মুখে তাকায়, ক্ষুণ্ণ আতঙ্ক স্পষ্ট মুখাবয়ে। ধীরে বলে, বলতে পারছি না এখনো অবধি। ডক্টর দেখছেন। আদ্র তড়াক করে পিছু ফেরে। একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে সৌভিক। আদ্রকে নিজের দিকে তাকাতে দেখা মাত্রই ছ্যাদ করে উঠল। মাথা নুইয়ে কাঁচুমাচু হয়ে ছিটিয়ে গেল আরও। আদ্র ধারালো দৃষ্টিতে তাকিয়ে ঝাই করে উঠল এর ওপর। এই কি হয়েছে রুডির? অ্যাক্সিডেন্ট হলো কি করে বল? ড্রাইভ তো তুই করছিলি, তাহলে এই অ্যাক্সিডেন্ট কি করে হলো? গাড়ির ব্রেক ফেল হয়েছিল। আদ্র চোখ সূক্ষ্ম করে আগাগোড়া দেখে বলে, তোর কিছু হয়নি কেন তাহলে? তুই এভাবে ঠিক আছিস কি করে? রুডির কি হয়েছে? ঠোঁট ভেজায় সৌভিক।
শেখানো কথাগুলো গুছিয়ে নিয়ে মুখ খোলে। মাঝপথে আমাকে থামিয়ে রুডি ড্রাইভ করছিল। সিট বেল্ট ছিল আমার, তাই তেমন কিছু হয়নি। এই দেখ, শুধু কপালে আঘাত পেয়েছি একটু, বাট ও নিজেরটা বাঁধেনি। ড্রাইভিং সিটে থাকার দরুন ও সামনের দিকে ছিটকে পড়েছিল। মাথায় বীভৎস আঘাত পেয়েছে। রাইট দেন জ্ঞান হারিয়েছে। আর কি হয়েছে ওর? ঠিক আছে তো রুডি? সেটা তো ডক্টর বলতে পারবেন। বেরোননি এখনও? সাথে সাথেই হসপিটালে নিয়ে এসেছি ওকে। শুভ্র ভাইয়া কেউ ঠিক তখনই ফোন করে সবটা জানিয়েছি। আদ্র এক হাত কোমরে ঠেসে অন্য হাতে মাথা চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলল। উত্তেজিত লাগছে এখনও, ভনভন করছে মাথা। এর মধ্যেই ডক্টর বেরোলেন আইসিইউর কেবিন হতে। তোফায়েল কবির নিচু দৃষ্টিতে ডক্টরের উপস্থিতি ঠাহর করা মাত্রই ছটফটিয়ে উঠে দাঁড়ালেন। অগত্যা তেরে গিয়ে উদ্বিগ্ন হয়ে শুধালেন, ডক্টর ডক্টর আমার ছেলে রৌদ্র, ওর কন্ডিশন কেমন এখন? কি হয়েছে? ঠিক আছে তো ও? কোনো জটিল কিছু? আরাম রে মিস্টার কবির, কুল ডাউন, হাইপার হবেন না তো এত। আপনার ছেলে একদম ঠিক আছে, তেমন কিছু হয়নি ওর। মাথায় আর হাতে চোট পেয়েছিল, ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, আমরা ক্লিন করে ব্যান্ডেজ করে দিয়েছি। মাথার চোটটা একটু বেশি গভীর, ব্লাড লস হয়েছে এতে, তবে বেশি টেনশনের কিছু নেই। আমরা দেখা করতে পারি ওর সাথে? অবশ্যই, তবে এক এক করে, বেশি ভিড় জমাবেন না ওনার কাছে। চোট পেয়েছে তো, হেইট এক হচ্ছে। আমরা মেডিসিন সহ ইঞ্জেকশন দিয়েছি, উনি ঘুমিয়ে পড়বেন খানিকের মধ্যে। আপনারা এক এক করে দেখা করে আসুন। তোফায়েল কবির দ্রুত মাথা নাড়ান। পিছু ফিরে তৌসিফ কবিরকে ডাকেন, ভাইয়া চলো। দুই ভাই প্রথমেই ঢুকলেন কেবিনের ভেতর। আদ্র মুখ বনে তাকিয়ে বহুদিন পর ভাইয়ের প্রতি বাপের এতটা প্রকাশিত উদ্বেগ দেখল সে। নজর কাড়ল ভীষণ। নতুবা রৌদ্রকে তো উপর উপেক্ষা করেন তোফায়েল কবির। ছেলের বেপরোয়াপনা সহ করতে না পেরে রাগ ঝাড়েন সর্বদা। নিজের প্রতি ছেলের অবহেলিত আচরণ, উপেক্ষিত উদাসীনতা দেখে তোফায়েল কবিরও ছেলের পথ বেছে নিয়েছেন এক পর্যায়ে। ছেলেকে কিছুতেই দমন করতে না পেরে কঠোর হয়েছেন তিনিও। ছেলের মতো করেই ছেলেকে অনাদর দিয়ে চলেন তিনি। বাপ ছেলে এক, তাদের জেদ রাগ সব অভিন্ন। উভয়ই নিজেদের দুর্বলতাকে ঢেকে রাখে শক্ত খোলসের ভেতর আবরণে। শুভ্র আর আদ্রকে একে অপরের দিকে চাওয়াচাই করে মৃদু ঠোঁট ফাঁক করল। ধীরে প্রশ্ন করল আদ্র, আম্মু কোথায়? মামুনি পাশের কেবিনে আছে। স্ট্রেস গেছে অনেক, জ্ঞান হারিয়েছিল, কেঁদেছেও খুব। আপু আছে মামুনির সাথে। এবার আহিয়ান সহ দুই ভাই দরজা ঠেলে ঢুকলো কেবিনের ভিতর। রৌদ্র বাম দিকে মুখ ফিরিয়ে চোখ বুজে শান্ত হয়ে পড়ে আছে বেডের ওপর। মাথায় মোটা ব্যান্ডেজ, সাদা ব্যান্ডেজ বেঁধে লাল টকটকে তরলের ছাপ খানিকটা দৃশ্যমান। তাগড়া যুবকের শরীর হতে ঝরছে বহুত রক্ত। বাম হাতের কনুই হতে কবজি পর্যন্ত ভারী ব্যান্ডেজ। চোখ বুজে ভঙ্গিমা শক্ত করে মুখ ফিরিয়ে রেখেছে সেই বেপরোয়া ছন্নছাড়া ছেলে। তোফায়েল কবির নিঃশব্দে ছেলের পাশে বসলেন। খানিক চুপ থেকে আদো স্বরে ডাকলেন, রৌদ্র। বাপের মুখ থেকে আজ বহু বছর পর নিজের নামটা শুনল সে, তবে জবাব দিল না। নিজের শক্ত প্রতিমা ধরে রেখে মুখ ফিরিয়েই রইল। আবার বললেন, তোফায়েল কবির, এখন কেমন লাগছে? ঠিক আছো? যন্ত্রণা হচ্ছে খুব? উত্তর নেই। ফোঁস করে শ্বাস ফেললেন। এবার বললেন, তৌসিফ কবির, অ্যাক্সিডেন্ট করলে কি করে? বাইরে তৌসিফ শৌভিক আছে, গিয়ে জিজ্ঞেস করে নাও। শক্ত অবস্থানে থেকে উত্তরে ম্যারপ্যাচ। শুভ্র এগোলো কাছে, তবে আদ্র পা বাড়ানোর আগেই পকেট থেকে হতে বেজে উঠল মুঠোফোনটা। ফোনের শব্দ ডিরেক্ট মাথায় গিয়ে চিনচিন করে আঘাত আনল রৌদ্রের। মুখ খিচে কিরমিরিয়ে মুখ ঘোরালো রৌদ্র। আদ্র ফোন রিসিভ করেই দ্রুত বেরিয়েছে কেবিন হতে। সাফা ফোন করেছে। ওপাশ থেকে চঞ্চলা রমণীর সুললিত কণ্ঠ ভেসে আসলো, ভাইয়া কি হয়েছে ওখানে? সব ঠিক আছে তো? রৌদ্র ভাইয়া ঠিক আছে? ঠিক আছে, চিন্তার কিছু নেই, প্যানিক করিস না, তেমন কিছু হয়নি রৌদ্রের। তোমরা এখনও কি করছো এখানে? বাড়িতে আসবে না? মেঘ কোথায়? ভাইয়া মেঘার তো কিছু একটা বলতে গিয়ে থামলো, কথা ঘোরালো চট করে। মেঘা শুয়েছে একটু, তুমি তাড়াতাড়ি এসো প্লিজ, বাড়িতে বাকিরা টেনশন করছে। যাবো একটু পর। রৌদ্রকে মেবি ছাড়বে না আজ।
আম্মুকে নিয়ে আমি বাড়ি ফিরছি বাসায়, তুই মেঘের কাছে থাকবি, একসাথে থাকবি দুটোই। আচ্ছা। ফোন কাটতে গেলেই আবার বলল চটপটিয়ে, ভাইয়া শিশির ও কোথায়? ওকে কোথায় নামিয়েছো তুমি? ফোনে পাচ্ছি না ওকে। ঠিকঠাক পৌঁছে দিয়েছ তো? আদ্রর কপালে ভাঁজ পড়ল সহসা। মুহূর্তেই মুখশ্রীতে পরিবর্তন আসে আলাদা। মেয়েটাকে তো তখন ওভাবেই গাড়িতে ফেলে এসেছে। ফোন কানে গুজেই কপালের পাশে তর্জনী ঠেকিয়ে মৃদু উচ্চারণ করল, ওহ শিট। আর কিছু বলল না। মুখের ওপর ফোন কাটল উত্তর না করে। দ্রুত পদে বাহিরের দিকে হন্তদন্ত হয়ে ছুটল। হসপিটাল থেকে বেরিয়ে এগোলো নিজের গাড়ির দিকে। গাড়িতে কেউ নেই। যাওয়ার সময় তাড়াহুড়ো করে চলে গেছে। মেয়েটার পানে ফিরে চাওয়া হয়নি দ্বিতীয়বার। তাকায়নি এ অবধি। অস্থিরতার ডোর লক পর্যন্ত করেনি। এটা ঠিক ঠাহরে আছে। আদ্র গাড়ির ভেতরটা দেখে এদিক ওদিক তাকালো। গাড়িতে নেই মেয়েটা। এতক্ষণ বসে থাকার কথাও নয়। আশেপাশেও নেই সেই স্বল্প পরিচিত শ্যামলা মুখাবয়। গাড়ির দুটো ডোর সুন্দর মতো লক করা। আদ্রের স্পষ্ট মনে আছে সে ডোর লক করেনি। মেয়েটা রেসপন্সিবল মতো সুন্দর মতো নেমে গেছে ডোর লক করে। এভাবে এখানে ওকে ছুটিয়ে নিয়ে আসলো আদ্র। পথিমধ্যে তপ্ত ঝাড়ি দিয়ে চুপ করিয়ে রেখেছিল। মেয়েটাও গুটিয়ে গিয়েছিল ভয়ে। আদ্র ওর মুখশ্রীটা মনে করার চেষ্টা করলো। অদ্ভুতভাবে মনে পড়ল না। অথচ রোজ ভুল করে হলেও এক পলকের জন্য এই মেয়েটাকে ভার্সিটির ক্লাসে দেখে সে। অনেক সময় দীর্ঘ পলকে লক্ষ্য করা হয়েছে। মেয়েটাকে বড্ড ইরেসপন্সিবল হিসেবেই জানে সে। নতুবা কেউ রোজ রোজ ঝাড়ি খাওয়ার পর ও ক্লাসে লেট করে আসে নাকি? এখন আর মুখটা কিছুতেই মনে পড়ল না। শুধু চোখ সম্মুখে ভাসল মেয়েটার শ্যামলা চেহারার আধো অস্পষ্ট ঘোলাটে অবয়। নিমিষেই সেই অবয় বিলীন হতেও সময় লাগলো না। ফোন হাতের তলে ফের সাফার নাম্বারে ডায়াল করল সে। রিসিভ হতেই নিজেই থেকে ভারী গলায় বলল, ওই মেয়েটা খোঁজ পেয়েছিস? বাড়িতে পৌঁছেছে? উত্তর আসলো সাফার থেকে। ফোন করেছিলাম একটু আগে, ফোনে পাইনি। কেন, কি হয়েছে? তুমি ওকে ঠিকঠাক পৌঁছে দাওনি? জিজ্ঞেস করেছো কোনো? কোথায় নামিয়েছিলে ওকে? ওর নাম্বারটা আমায় টেক্সট কর ফার্স্ট। কিন্তু কেন? করতে বলেছি কর। এক্ষুনি দে। এক্ষুনি বলেই ফোন কাটলো। আশেপাশে নজর বুলিয়ে হাতের ফোনটা ঘোরাতে ঘোরাতে ফের ঢুকলো হসপিটালের ভেতরে। সিঁড়ি বেয়ে ওঠার সময় টুং টুং করে মেসেজ আসলো ফোনে। সাফা নাম্বার পাঠিয়েছে। উঠতে উঠতে দ্রুত সেই নাম্বারে ফোন লাগালো আদ্র। প্রথম দুবার রিসিভ হলো না। তৃতীয়বার রিসিভ হতেই ওপাশ থেকে ভেসে আসলো মৃদু চিকন মেয়েলি কণ্ঠ, হ্যালো, আসসালামু আলাইকুম। বিপরীতে নিঃশব্দে উত্তর করে আদ্রের নিরেট স্বর, সোজা সাপটা। কোথায় তুমি? শিশির মেয়েটা কপাল কুঁচকায়, ফোনের স্ক্রিনের দিকে তাকায়। একেই আননোন নাম্বার, তার উপর একটা ছেলের কণ্ঠস্বর। আবার হুট করে তুমি সম্বোধনে অপ্রত্যাশিত প্রশ্ন। মেয়েটা ভারী কণ্ঠে বলল, সরি, আপনি কে? আমি জিজ্ঞেস করেছি কোথায় তুমি। আনসার মি। আজব, আপনাকে কেন বলবো? হাউ ডেয়ার ইউ? এভাবে আচমকা রং নাম্বারে ফোন করে তোড়জোড় দেখাচ্ছেন কাকে? আদ্র বিরক্ত হয়, রেগে বলে, ইউ ডাম্প, ফোন রাখো বেয়াদব। বলেই ফোন কাটে। আজ রৌদ্রকে ছাড়বে না হসপিটাল হতে। একেই রাত বেড়েছে অনেকটা। ইঞ্জেকশনের তোপে রৌদ্র এখন ঘুমে কাতর। রুবিনা কবির সজাগ হতেই ছেলেকে দেখে থেমেছেন একটু। তেমন কিছু হয়নি তার ছেলের। আর সবচেয়ে বড় কথা, তার ছেলে তাকে ফেলে রেখে কোথাও যায়নি এবারের মতো। একটু চোট পেয়েছে তাতে কি? তার ছেলে তো গেছে তার নিকট। ছেলেকে একা রেখে হসপিটাল ছাড়বেন না তিনি। কেউ একজন থাকতে হবে এখানে। কাল সকালে পুনরায় নর্মাল চেক আপ করে তবেই রৌদ্রকে ছাড়া হবে। তিনিই থাকবেন। আদ্র জোর করেও তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়নি, করাতে পারল না। ঘুমিয়েছে রৌদ্র। শাহিনা কবিরের কাছে ছোট ঘুমন্ত রামিসাকে রেখে হসপিটালে এসেছিল সিরাত। বাচ্চার জন্য বাড়ির উদ্দেশ্যে আহিয়ানের সাথে বেরিয়েছে অনেক আগেই। তৌসিফ কবির, তোফায়েল কবির, শুভ্র আর আদ্র এরাও বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। হসপিটালে আপাতত একজন হলেই চলবে। তবে রুবিনা কবিরকে একা ছাড়বে না আদ্র।
বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এই রাতেই আবার আসবে হসপিটালে। সেই মোতাবেক বাড়ি ফিরল সকলে। বাড়ির পরিবেশ ভাবসা গুমোট, নিস্তব্ধ পুরো বাড়ি। রাত গড়িয়েছে একটার দোরগোড়ায়। এতক্ষণে রৌদ্রের চিন্তা অস্থির ছিলেন সকলে। সিরাত ফিরে এসে আশ্বস্ত করার পর শান্ত হয়েছে সবাই। আদ্র নিজের ঘরে যাওয়ার আগে সাফা আর মেঘার দরজায় ধীরে নক করল। এতক্ষণে ও দুটো ঘুমে কাদা হওয়ার কথা, তবে হিতে বিপরীত। দরজায় টোকা মারার সাথে সাথে খুলল দরজাটা। দরফরিয়ে বেরোলো সাফা। হকচকিয়ে যায় আদ্র। ভ্রু গুটিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলে, ঘুমোসনি এখনো? সাফা ঢোক গলে ভয়ে ভয়ে বলে, মেঘার সাংঘাতিক জ্বর এসেছে ভাইয়া। আর শুনল না কিছু। সাফাকে টপকে দ্রুত কদমে ঘরে ঢুকলো সে। ডাকলো ভরকানো গলায়, মেঘ। বিছানায় কম্বল মুড়ি দিয়ে একেবারে গুটিয়ে শুয়ে আছে মেয়েটা। হুঁশে আছে বলে মনে হয় না। এই ভ্যাপসা গরমের সাথে সাথে মেয়েটার জ্বরের তোপ পুরো ঘরকে উষ্ণ করে তুলেছে। সারা শিহরের কাছে বসে ভেজা পট্টি দিয়ে তাপমাত্রা ছেঁকার চেষ্টারত। আদ্র অপর পাশে বসে আলগোছে মেয়েটার কপালে হাত ছোঁয়ায়। জ্বরে পুড়ে যাচ্ছে গা। ভরকায় আদ্র, এতটা জ্বর আসলো কখন? টুকটুকি, আমায় বলিসনি কেন আগে? তুমি তো হসপিটালে ছিলে, তাই বলিনি। বলল আবার আলাদা করে টেনশন করতে। মিনমিনিয়ে স্বরে বিপরীতে ধমকায় আদ্র, তাই বলে বলবি না আমায়? গা পুড়ে যাচ্ছে জ্বরে। থার্মোমিটার কোথায়? মেপেছিস জ্বর? সাফা গাল ফুলিয়ে জবাব দেয়, সিরাত আপু হসপিটাল থেকে ফিরেই মেপেছে। 102 ডিগ্রি তাপমাত্রা। মেডিসিন খাইয়ে রুমে গেছে আপু। জ্বর না কমলে আমরা কি করব? সেই তখন থেকে আমি আর সারা জলপট্টি দিয়েই যাচ্ছি। আম্মুও কতক্ষণ বসেছিল এখানে। ভেজা টয়েল দিয়ে শরীর মুছিয়ে দেওয়া হয়েছে, তবুও জ্বর কমছে না। আদ্র কথাগুলো শুনল। ধীরে ডাকলো, মেঘ। মেঘ। এবার উত্তর আসে ক্ষীণ আওয়াজে, হুঁ। কি হয়েছে আমার মেঘ বুড়ির? হঠাৎ এতটা জ্বর আসলো কি করে? মাথা যন্ত্রণা করছে। মেয়েটার তরফ থেকে উত্তর নেই আর। কাঁপছে ঠান্ডায়। আদ্র ফের তাপমাত্রা মাপল। তখনকার থেকে কমেছে 2 ডিগ্রি। ধীরে ধীরে কাঁপুনি কমেছে, মিয়ে আসছে শরীর। আদ্রকে ফ্রেশ হয়ে হসপিটালে ফিরতে হবে আবার। উঠে দাঁড়িয়ে সাফার মুখোমুখি হয়ে বলল, রৌদ্রের অ্যাক্সিডেন্টের পর মেঘ কোথায় ছিল? ছাদে? তুই রুমে? ওর সাথে থাকতে বলেছিলাম তোকে। আমি কি করব? ও বলল ও একা থাকতে চায়, আমি যেন ডিস্টার্ব না করি। আদ্র তাকিয়ে থেকে বুক চিরে শ্বাস ফেলল। নরম কণ্ঠে বলল, এখন ওর কাছে থাক। জ্বর কমেছে ধীরে ধীরে। আবার যদি বাড়ে তাহলে আপুকে খবর দিবি। একা একা মাতব্বরি করবি না। আমায় আবার হসপিটালে ফিরতে হবে। 2টো বাজতে চলল, আমি আসি। সাফা ঘাড় কাত করে বেরিয়ে যায় আদ্র। এক রাত্রি পেরোলো, হলো নব্য সকালের সূচনা। কবির ম্যানশনে জনসংখ্যা বেড়েছে আত্মীয় স্বজন মিলে। কাল যে রেহানা শিকদার এসেছেন, পরিস্থিতি বেগতিক বুঝে ফিরতে পারেননি আর। রৌদ্রকে দেখলেন সেই তোড়জোড়ের মধ্যে। রৌদ্র তাদের লক্ষ্য করেছে কিনা তা ব্যাপারটা। এর মধ্যেই সেই ছেলের চলে যাওয়া, অ্যাক্সিডেন্ট ঘটা, বাড়ির সবার ওপর এত সব ধাক্কা, কান্নাকাটি, এসবই কালকে দিনটা গত হয়েছে। আজ সকালটা ভিন্ন। রোজকার মতো ঘটেছে না কোনো কিছুই। রৌদ্রকে নিয়ে ফেরার কথা 11টা হতে হতে। শাহিনা কবির ভীষণ ব্যস্ত। সময় পার করছেন কিচেনে। এত মানুষের রান্না, সকাল থেকে ব্রেকফাস্ট তৈরি, সার্ভ করা, সব দেখতে গেলে একা হাতেই করতে হচ্ছে রুবিনা কবিরের অনুপস্থিতিতে। মেহেরকে কোনো কিছুতে এ অবধি হাত লাগাতে দিচ্ছেন না তিনি। আনতারা বেগম আর রেহানা কবির শেষে টুকটাক হাত লাগাতে গেলেন। ঘড়ির কাঁটা 10:30টার কোটায়। কাল সারা রাত ঘুম হয়নি রীতিমতো। জ্বরের ঘোরে বেহুঁশ অবস্থা ছিল মেঘার। রাত্রি যাপন করেছে অবচেতন থেকেই, শান্তি মেলেনি। শেষ রাতের দিকে শরীরের উত্তাপ কমে এসেছে, তবেই না একটু স্বস্তি পেয়েছে সাফা আর সারা। নতুবা সেই শেষ রাত অবধি মেঘার শিহরে জেগে ছিল এ দুটো। ঘুম হয়নি সারা রাত। রাতের ঘুমটুকু পুষিয়ে নিচ্ছে বেলা জুড়ে। মেঘা উঠে পড়েছে সেই কবেই। শরীর মাথা এখনো ভার, 2 চোখ জ্বলছে, চোখ মুখ ফুলে গেছে এক রাতের জ্বরে। ঘুম ভাঙল, ঘর ছাড়েনি মেঘা।
সেই থেকে ফ্রেশ হয়ে এক কোণে এক ধ্যানে ভঙ্গুর হয়ে ঝিমিয়ে বসেছিল বারান্দায়। রোদের ঝলকানিতে গা ঝিমঝিম করছে, একেই শরীর উষ্ণ, তার উপর বেলা গড়ানো রৌদ্রের তির্যক তাপে বারান্দায় টেকা গেল না আর। ঘরে এসে আয়নায় নিজেকে দেখল একবার। কি অবস্থা ওর! চোখ মুখের হাল নাজেহাল। শুধু কি জ্বরের দারুণ? জ্বর তো এসেছে অতিরিক্ত বাড়াবাড়ি করার জন্য। নিজের উপর চরম বিব্রত হলো মেঘা। নিজেকে আলাদা করে বিষণ্ণ সময় দিতে গিয়ে আবদ্ধ চোখ দুটো অশ্রু ঝরিয়েছে অনেক। কেন তার দিশা খুঁজে পায় না জেদি কোমল হৃদয়? রক্ত ঝরেছে একজনের শরীর হতে, তাকে না দেখেই অশ্রু ঝরেছে অন্যজনের আঁখি হতে। এই অশ্রু ঝরানোর মাশুল কি সেই জন দিল, নাকি জানল? সে কবু জানতেও পারবে না। তার চলে যাওয়ার বিরহে দুটো নয়ন কতটা বিষাদের অশ্রু বিসর্জন দিয়েছে। সে নয়ন জোড়ার মালকিন কবু প্রকাশও করবে না তা। কেন করবে? সে নয়ন জোড়ার তো শুধু ঘৃণা প্রকাশিত হয় উক্ত জনের জন্য। ঘৃণার বিপরীতে আকস্মিক দুর্বলতা প্রকাশ করা যে প্রেমানার। মেঘা ফুঁসল নিজের এমন অবস্থা দেখে। শক্ত হাতে ডলল চোখ মুখ। কি অদ্ভুত, অবাধ্য হচ্ছে আজকালও। আগে তো এমন ছিল না। ওই লোকটার উপর ঘৃণা জমাতে জমাতে ঘৃণার পাহাড় তৈরি হয়েছে হৃদয় কোটরে। সেই কোটরের কোন কোণে লুকিয়ে আছে দুর্বলতা। মেঘা হদিশ করবে তার, ঠেলবে কি সেই দুর্বলতা? সারা আর সাফা এখনো ঘুমে তলিয়ে। মেঘা ওদের এক পলক করে দেখে ঘর ছাড়ল। ধীর পায়ে সিঁড়ি বেয়ে নামলো নিচে। বাজালো গন্ধ আসছে কিচেন হতে। ড্রয়িং রুম ফাঁকা, এই সময় কেউ নেই। মেঘা ধীরে কিচেনের দিকে এগোলো। ডাকলো মৃদু স্বরে, মণি, কিছু খেতে দেবে? খিদে পেয়েছে ভীষণ। শাহিনা কবির ধক করে তাকান। মেঘা, উঠেছিস মা? জ্বর কমেছে তোর? দেখি দেখি। গায়ে হাত ছোঁয়ালেন তড়িতে এগিয়ে। জ্বর নেই। কাল রাতে কি অবস্থা হয়েছিল তোর? আমি তো ভয় পেয়ে গেছিলাম। যাক বাবা, সেরেছে অসুখ। আচমকা অমন গা ভরা জ্বর আসলো কি করে? কি খাবি এখন বল? খিদে পেয়েছে খুব। তুই গিয়ে বস, আমি নিয়ে আসছি খাবার। মেঘা কথা বাড়ালো না, বসলো চেয়ার টেনে। শুভ্র সেই সকালে উঠেই বেরিয়ে গেছে হসপিটালে। মেহের নিচে নামলো ছটফট করে, হাতে ফোন। শুভ্র ফোন করেছিল, এসে পড়েছিল ওরা। মেহের উদ্বিগ্ন হতে নেমেই তরে তরে স্বরে বলল, গলাখানি কুচু করে, মা, রৌদ্র ভাইয়াকে নিয়ে এসে গেছে সবাই। কোথায় তুমি? শাহিনা কবির মেঘার খাবার নিয়ে সাথ সাথ বললেন। ততক্ষণে সদর মারিয়ে ভেতরে ঢুকে পড়েছে কাঙ্ক্ষিত সকলে। শুভ্র, আদ্র, রুবিনা কবির আর সাথে তার ছন্নছাড়া ছেলে রৌদ্র। মেঘা ছলকে ওঠে, পায়ের শব্দে কম্পিত হয় একবিংশির বক্ষস্থল। ঝট করে সদরের দিকে তাকায়ও। চারজনের মধ্য থেকে ক্ষুধার্ত নয়নজোড়া ঠিক খুঁজে নেয় নির্দিষ্ট সেই কাঙ্ক্ষিত জনকে। স্বভাবসুলভ মুখভঙ্গিমা শক্ত করে দাম্ভিক পায়ে বাড়িতে ঢুকলো রৌদ্র। মাথার সেই কালকের ন্যায় মোটা ব্যান্ডেজ, হাতেও তাই। শাহিনা কবির মেঘার সম্মুখে ব্রেকফাস্টের ট্রে রেখে এগিয়ে গেলেন ওদিকে। মেঘা সেই লোকটার পানে তাকিয়ে মূর্তির ন্যায় শক্তিহীন উঠে দাঁড়ালো। রুবিনা কবির তড়িঘড়ি করে সোফা হতে কুশন সরিয়ে ছেলের বসার জায়গা করলেন। রৌদ্র, বস এখানে। রৌদ্রের নিরেট কণ্ঠ, রুমে যাব। মাথা তুলল না সে, চাইল না কোনো দিকে। দম্ভ ভরে পা চালিয়ে সেভাবেই সিঁড়ির দিকে উঠল। থামালো না ওকে কেউ। সিঁড়ির শেষ প্রান্তে উঠতে গিয়ে রৌদ্রের পথের সামনে বাধা হয়ে কোথা থেকে ছুটে আসে একটা ছোট্ট পিচ্ছি ছানা। মুখ বিকৃত করে সহসা থমকায় রৌদ্র। বাচ্চাটা ছোট্ট ছোট্ট থপথপে পায়ে ছুটে এসে রৌদ্রের সামনে থামে। ওকে দেখেই পেছন পেছন ছুটে আসে আরেক রমণী। সাবধানী হয়ে বাচ্চাকে থামাতে চায়। রৌদ্র চকিতে তাকায় সেই রমণীর পানে। অমনি ধপ করে মস্তিষ্কে আগুন জ্বলে ওঠে ওর। জেগে ওঠে পুরনো ক্ষুব্ধতা। চক্ষুদয় রক্তিম হয় তাৎক্ষণিক। ফেঁপে ওঠে টাটানো শিরা উপশিরা। চোখ রাঙিয়ে বিভৎস করে সে দন্ত পিষে হুঙ্কার ছাড়ে গগন কাঁপিয়ে, ইউ রাস্কেল! তোর সাহস কী করে হলো আমার বাড়িতে পা রাখার? আজ এই পর্যন্তই বন্ধুরা।